বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। মহান রাব্বুল আলামিনের কাছে তোমাদের প্রত্যেকের সুস্থ ও নিরাপদ জীবন প্রত্যাশা করে আমরা সরকারি সিটি কলেজ চট্টগ্রামের অনলাইন ক্লাসটি শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, সরকারি সিটি কলেজ চট্টগ্রামের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে তোমাদের সাথে যে ক্লাসটি নিয়ে এসেছি, আমি মোহাম্মদ ইকবাল হোসেন, আমি সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম। আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স চতুর্থ বর্ষে যারা পড়াশোনা করছো, আজকের ক্লাসটি তাদের জন্য। আজকে যে কোর্সটি থেকে তোমাদের ক্লাসটি আমি নিব সেটি হচ্ছে আধুনিক মুসলিম রাষ্ট্রসমূহের ইতিহাস। এই কোর্সের শিরোনাম এবং এর বিষয় কোড হচ্ছে 24-16-15। এই টপিকের উপর এই কোর্সের উপর আজকে যে টপিকটি নিয়ে তোমাদের সাথে আমি ক্লাস নিব বা তোমাদেরকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মিশরের আধুনিকায়নে মোহাম্মদ আলী পাশার অবদান। এটি নিয়ে তোমাদের পরীক্ষায় প্রায়শই প্রশ্ন এসে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে মিশর নিয়ে একটু পরিচিতি দেখতে চাই। আমরা মানচিত্রে স্ক্রিনে একটি মানচিত্র দেখতে পাচ্ছি, যেখানে উত্তর আফ্রিকাকে দেখানো হচ্ছে। উত্তর আফ্রিকার পাশাপাশি লোহিত সাগরের ওই পারে সৌদি আরব, জর্ডানকে দেখানো হচ্ছে। এখানে হালকা কমলা রঙের যে অংশটা, এটা হচ্ছে মিশরের অবস্থান। তার পাশে হচ্ছে লিবিয়া, সুদান, লোহিত সাগর এই পাশে আছে। এটা হচ্ছে মেডিটেরিয়ান সি উত্তর পাশে, যেটি বা ভূমধ্য সাগর। তারপরে এখানে এটা সুয়েজ খালের অবস্থান। সুয়েজ খাল নিয়ে তোমাদেরকে এর আগে ক্লাস দেওয়া হয়েছিল। সৌদি আরবের অবস্থান, এটা হচ্ছে মিশর। তো আমরা জানি যে মিশর আফ্রিকা মহাদেশে অবস্থিত। স্পেসিফিক্যালি যদি বলি, সেটা উত্তর আফ্রিকা অবস্থিত। এর আয়তন 3,86,110 বর্গমাইল এবং এর জনসংখ্যা হচ্ছে প্রায় 6 কোটি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মিশরের পরিচিতি এটি দেখতে চাই। মিশরের মোহাম্মদ আলী পাশা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে মিশরের কি অবস্থা ছিল আমরা দেখি। মিশর মুসলমানদের নিয়ন্ত্রণে বা অধিকারে এসেছিল সর্বপ্রথম 640 সালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম রাষ্ট্রের খলিফা ছিলেন। তখন 668 থেকে 905 পর্যন্ত মিশর তুলনিদ বংশের আহমেদ ইবনে তুলুন প্রতিষ্ঠিত তুলনিদ বংশের নিয়ন্ত্রণে ছিল এবং আহমেদ ইবনে তুলুনি সর্বপ্রথম মিশরে একটি স্বতন্ত্র প্রশাসন গড়ে তুলেছিলেন। এরপরে 969 থেকে 1171 পর্যন্ত ফাতেমীয়রা মিশর শাসন করেছে। 1171 থেকে 1254 পর্যন্ত আইয়ুবীয় শাসন ছিল মিশরে। গাজী সালাউদ্দিন আইয়ুবীর নাম আমরা শুনেছি, আমরা জানি তার শাসন। 1254 থেকে 1517 সাল পর্যন্ত মিশরে মামলুক রাজত্ব ছিল, অর্থাৎ মামলুকরা এখানে রাজত্ব করেছে। 1517 সালে অটোমান সুলতান প্রথম সেলিম মিশর জয় করেছিলেন, অর্থাৎ ওসমানীয় তুর্কিরা 1517 সালে মিশর জয় করেছিল। তারপর থেকে দীর্ঘ সময় ওসমানীয় তুর্কিদের অধীনে মিশর ছিল। ওসমানীয় তুর্কিদের অধীনে মিশর থাকা অবস্থায় 1798 সালে নেপোলিয়ন বোনাপার্ট মিশর দখল করেছিলেন। নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি সম্রাট ছিলেন, তিনি মিশর দখল করেছিলেন। কিন্তু তিনি মিশর দখল করার পরে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল যারা ইংল্যান্ডের একটা লোভনীয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ কলোনি বা উপনিবেশ ছিল ভারতীয় উপমহাদেশ। এই ভারতীয় উপমহাদেশের সাথে তার যোগাযোগ, তার পথে একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল নেপোলিয়নের মিশর বিজয়। অর্থাৎ নেপোলিয়ন মিশর বিজয় করে এই ইংল্যান্ডের সাথে ভারতবর্ষের যোগাযোগের জায়গায় একটা বাধা সৃষ্টি হয়ে গিয়েছিল। ওসমানীয় তুর্কি সুলতানরাও বেশ শঙ্কিত হয়ে পড়েন যে মিশর তাদের হাতছাড়া হয়ে যায় কিনা। ফলে ওসমানীয় তুর্কিদের এবং ইংল্যান্ডের যৌথ সেনাবাহিনীর একটা আক্রমণের মুখে 1801 সালে আবুকির যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হন
এবং তিনি হতাশাগ্রস্ত হয়ে ফ্রান্সে ফিরে যেতে সক্ষম হয়েছিলেন। মূলত নেপোলিয়ন কর্তৃক মিশর বিজয় করার পরে অর্থাৎ 1798 সালে এরপরেই মিশরে আধুনিক যুগের সূচনা হয়েছিল। ঐতিহাসিকরা বলে থাকেন যে নেপোলিয়ন বোনাপার্টের সেনাবাহিনীর কামান এবং গোলাবারুদের গর্জনে মিশরীয়দের শত শত বছরের যে ঘুমন্ত অবস্থা ছিল সেখান থেকে তারা জাগ্রত হয়েছিল। এটি মূলত রূপক অর্থে বলা, অর্থাৎ নেপোলিয়ন মিশর আসার সময় তিনি শুধু সেনাবাহিনী নিয়ে আসেন নাই, তিনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পী, জ্ঞানী বিদ্যান ব্যক্তিদেরকে মিশরে নিয়ে এসেছিলেন, যাদের সংস্পর্শে মিশরীয় জনগণ আধুনিকায়নের পথে অগ্রসর হতে সক্ষম হয়েছিল, অর্থাৎ আধুনিকায়নের পথে পা রাখতে সক্ষম হয়েছিল। তো আমরা মোহাম্মদ আলী পাশার মিশর বিজয় নিয়ে কথা বলবো আজকে। মিশর বিজয় নয়, মোহাম্মদ আলী পাশার মিশরের আধুনিকায়নে তার অবদান। তো মোহাম্মদ আলী পাশার পরিচয়টা একটু দেখি। আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, এই হচ্ছে বিখ্যাত মোহাম্মদ আলী পাশা, যিনি মিশরকে আধুনিকায়ন করেছিলেন। তার জন্ম 4 মার্চ 1769 সালে। তিনি জাতিগতভাবে আলবেনীয় ছিলেন, অর্থাৎ তিনি গ্রিসে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মস্থানে গ্রিসের কাভালা, যেটা আধুনিক মেসিডোনীয় শহর, একটা শহর, সমুদ্র উপকূলীয় শহর মেসিডোনীয়, যেটা পূর্বে নাম কাভালা, গ্রিসে অবস্থিত। সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন গ্রিসে, কিন্তু জাতিগতভাবে তিনি আলবেনীয় ছিলেন। তার পিতার নাম ছিল ইব্রাহিম আগা এবং মাতার নাম ছিল জৈনব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা সুন্দর স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছি, দেখো অনেক উপর থেকে তোলা। এটি হচ্ছে সেই কাভালা বা আধুনিক মেসিডোনীয় শহর, উপকূলবর্তী শহর, সমুদ্র তীরবর্তী অত্যন্ত দৃষ্টিনন্দন সুন্দর একটি শহর, যেখানে এই মোহাম্মদ আলী জন্মগ্রহণ করেছিলেন। দ্বিতীয় আরেকটা ছবি আমরা দেখতে পাচ্ছি, একটা বাড়ির ছবি দেখতে পাচ্ছি, যেখানে এই যে মেসিডোনীয় শহরটি, যেটিকে কাভালা বলা হতো পূর্বে, যেখানে জন্মগ্রহণ করেছিলেন মোহাম্মদ আলী, এটি তার সেই জন্মস্থান, যে বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো মোহাম্মদ আলী পাশার প্রাথমিক জীবন কিরকম ছিল। তিনি যখন একেবারে যৌবনে, তখন তার পিতার মৃত্যু হয়েছিল। চাচা হোসেন আগার তত্ত্বাবধানে তিনি লালিত পালিত হয়েছিলেন। তো যেহেতু বাবা মারা গিয়েছিল, তার মা তাকে নিয়ে তার নানার চাচার মামার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। ফলে দারিদ্র্যের কারণে, আর্থিক দুরবস্থার কারণে লেখাপড়া খুব বেশি তিনি করতে পারেননি। ফলে তিনি সামরিক স্কুলে ভর্তি হয়েছিলেন। নেপোলিয়ন যখন মিশর অভিযান করেন, তখন তিনি তুর্কি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন সৈন্য হিসেবে। কিন্তু অসম্ভব প্রতিভার, অস্বাভাবিক প্রতিভার অধিকারী মোহাম্মদ আলী অল্প দিনের মধ্যেই তিনি সেনাপতির পদ লাভ করেছিলেন। 1802 সালে আমিনসের সন্ধির মধ্য দিয়ে নেপোলিয়ন যখন মিশর ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, তখন তুর্কি সুলতান মোহাম্মদ আলীকে মিশরের শাসনকর্তা নিয়োগ করেছিলেন। 1805 সালে তুর্কি সুলতান তৃতীয় সেলিম মোহাম্মদ আলীকে পাশা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। মোহাম্মদ আলী পাশা, তার শাসনকাল ছিল 1805 সালে থেকে 1848 বা 43-44 বছরের দীর্ঘ শাসনকাল। মোহাম্মদ আলী পাশা তুর্কি সুলতান কর্তৃক মিশরের শাসক হিসেবে নিযুক্ত হলেও, তিনি তুর্কি সুলতানের অধীনে থাকলেও মিশরকে তিনি তুরস্ক থেকে অনেকটা আলাদা করে ফেলতে সক্ষম হয়েছিলেন। মিশরের আধুনিকায়নে তিনি মিশরে অনেকগুলো সংস্কার পরিকল্পনা গ্রহণ করেছিলেন। এই সংস্কারের জন্য তিনি মডেল হিসেবে নিয়েছিলেন তুর্কি সুলতান তৃতীয় সেলিমের সংস্কারগুলোকে তিনি মডেল হিসেবে নিয়েছিলেন, এবং ইউরোপীয় টেকনোলজি তিনি ব্যবহার করে মিশরের সংস্কার কার্যগুলো পরিচালনা করেছিলেন। এখন আমরা মোহাম্মদ আলী পাশা কি কি সংস্কার করেছিলেন সেগুলো নিয়ে তোমাদেরকে একটু ধারণা দিই, যে সংস্কারগুলোর মধ্য দিয়ে তিনি মিশরকে একটা আধুনিক মিশরে পরিণত করতে সক্ষম হয়েছিলেন। তো প্রিয় শিক্ষার্থীরা, তার যে সংস্কারগুলো ছিল তার মধ্যে সবচেয়ে বড় সংস্কার যেটি বা বেশি সংস্কার যেটি, সেটি হচ্ছে তার ভূমি সংস্কার। তো ভূমি সংস্কারের ক্ষেত্রে তিনি কি কি করেছিলেন? আগে মামলুক যারা ছিলেন তারা সমস্ত ভূমির মালিক ছিল মিশরে। তো তুর্কি শাসন আমলে ভূমি ইজারা দেওয়া হতো, জমিগুলো ইজারা দেওয়া হতো মিশরে। যে পদ্ধতিতে ইজারা দেওয়া হতো এটাকে ইলতিজাম বলা হয়। ইলতিজাম নিয়ে তোমাদের ক বিভাগে 1 নম্বর এবং 4 নম্বরের প্রশ্ন। এটাকে ট্যাক্স ফার্মিং বলা হয়। অর্থাৎ ভূমি ইজারা নিতেন তারা। ইলতিজামধারীগণ যারা ভূমি ইজারা নিতেন, তারা বার্ষিক একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্সের বিনিময়ে অনির্দিষ্টকালের জন্য এই ভূমিগুলো নিজেদের দখলে রাখতে পারত। তো
মোহাম্মদ আলী ক্ষমতায় এসে তিনি এই ইলতিজামদের উপর ট্যাক্স নির্ধারণ করেছিলেন। 1806 এবং 1807 সালে তিনি ইজারাদার যারা তারা ফাইজ নামে এক ধরনের ট্যাক্স আদায় করত কৃষকদের কাছ থেকে, এর অর্ধেক সরকার পাবে বলে ঘোষণা দিয়েছিলেন। এবং ইজারাদারদের কর্মচারী যারা ছিল তাদেরকে শেখ উল বালাদ বলা হতো। এই শেখ উল বালাদরা এক ধরনের ওয়াকফ সম্পত্তি ভোগ করতো, যেটাকে মাসমুহু বলা হয়। এই মাসমুহু বা ওয়াকফ সম্পত্তি, যেটা ইজারাদারদের কর্মচারী শেখ উল বালাদ নামে পরিচিত, তারা ভোগ করতো। এই ওয়াকফ ভূমির উপরও তিনি ট্যাক্স নির্ধারণ করেছিলেন, অর্থাৎ এটা ফ্রি ভোগ করতো তারা, তাদের উপর ট্যাক্স দেওয়া বাধ্যতামূলক করেছে। ওয়াসিয়া ও রিজাক আল আহবাসিয়া নামক ওয়াকফ ভূমির উপর তিনি ট্যাক্স নির্ধারণ করেছেন, যেটা আগে ট্যাক্স ফ্রি ছিল। 1811 থেকে এবং 1812 সালে হেজাজের যুদ্ধে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হওয়ার পর যে ঘাটতি দেখা দিয়েছিল রাজকোষাগারে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য, ঘাটতি পূরণের জন্য তিনি বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছিলেন। সেগুলো কি কি? 3টি পদক্ষেপ আমরা মূলত দেখি। যে এক হচ্ছে, সমস্ত পতিত জমি চাষ করে উৎপন্ন ফসলগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। 2, ইজারাদারদের আয়কৃত যে অতিরিক্ত করের উপর সরকারি প্রাপ্য যেটা, সেটি আরো বৃদ্ধি করা হয়েছিল। এবং ভূমি কর আদায় যেটি করা হতো, সেই ভূমি কর আদায়কে সহজ করে দেওয়া হতো, যাতে অধিক পরিমাণ ট্যাক্স আদায় করা সম্ভব হয়। 1813 এবং 14 সালে পরিচালিত যে ভূমি জরিপ, যেটিকে ক্যাডাস্ট্রাল সার্ভে বলা হয়, এটি নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে তোমাদের, ক্যাডাস্ট্রাল সার্ভে বলতে কি বুঝো? এর ভিত্তিতে তিনি এইসব পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছিলেন। কোন সব পরিকল্পনা? এই যে মাঝখানে হলুদ রঙের বক্সের মধ্যে আমরা যে 3টা পদ্ধতির কথা বলেছি, পদক্ষেপের কথা বলেছি, সেগুলো। কৃষির উন্নতির জন্য তিনি পতিত জমি কৃষক সরকারি কর্মচারীদের মধ্যে বন্টন করে দেওয়া হয়, অর্থাৎ কৃষি উৎপাদন যাতে বৃদ্ধি পায়, এই জন্য তিনি পতিত জমি, চাষাবাদের বাইরে থাকা যে জমিগুলো, সেগুলোকে কৃষকদের মাঝে এবং সরকারি কর্মচারীদের মধ্যে বন্টন করে দেন। বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা হয়, অর্থাৎ বিদেশ থেকে যারা বিনিয়োগ করতে আগ্রহী ছিল তাদেরকে উৎসাহিত করা হতো নানা পদক্ষেপের মধ্য দিয়ে, তারা যাতে বিনিয়োগ করেন। 1841 সালে ব্রিটিশ চাপের কারণে সিরিয়া ছেড়ে দিতে বাধ্য হলে নতুন করে তিনি আর্থিক সংকটে পড়েন। সেখান থেকে উত্তরণের জন্য তিনি উহদা নামে এক ধরনের নতুন একটা ইলতিজাম ব্যবস্থা চালু করেন, অর্থাৎ যে ইলতিজাম ব্যবস্থা সংস্কার তিনি করেছিলেন, তুর্কিদের নতুন ধরনের এক ধরনের ইলতিজাম বা বন্দোবস্তি সিস্টেম তিনি চালু করেছেন। এই ব্যবস্থার মধ্য দিয়ে তিনি নিজে, তার পরিবারের সদস্য, ধনী ব্যক্তি, উচ্চপদস্থ কর্মচারীদের নামে বিপুল ভূমি নিবন্ধন বা রেজিস্ট্রেশন দেওয়া হয়েছিল। এখন এটা শুনলে একটু আমাদের কাছে একটু ব্যতিক্রম লাগতে পারে যে এটা কি তাহলে দখল করে ফেললেন তিনি? না, তিনি দখল করেননি। আসলে এটা দ্বারা তিনি নিজে, তার পরিবারের সদস্য, ধনী ব্যক্তি, উচ্চপদস্থ কর্মচারীদেরকে নামে ভূমি নিবন্ধন করে দিয়ে তাদেরকে বাধ্য করেছিলেন। কিরকম বাধ্য? দেখো, উহুদা যারা এই সিস্টেমে, নতুন ইলতিজাম সিস্টেমে জমি নিবন্ধন নিতে বাধ্য হয়েছিল, এই উহুদার মালিক নিবন্ধিত ভূমির সমস্ত বকেয়া পরিশোধ করতে হতো। অর্থাৎ যে জমিগুলো বকেয়া পড়ে আছে, আগের মালিক বা ইজারাদার যে জমিগুলোর বকেয়া পরিশোধ করতে পারে নাই, বাধ্য হয়ে সেটাকে ইজারা নিতে হয়েছিল। তিনি নিজে নিয়েছেন, তার পরিবারের সদস্যরা নিয়েছে, পদস্থ কর্মকর্তা কর্মচারীরা নিয়েছে, ধনী ব্যক্তিরা নিয়েছে। তারা ভূমিটা ইজারা নেওয়ার পরে কি করেছে? পূর্বের সমস্ত বকেয়াগুলো কি করেছে? পরিশোধ করতে বাধ্য হয়েছে। আবার উৎপন্ন শস্য নির্দিষ্ট মূল্যে সরকারের কাছে বিক্রি করতে তারা বাধ্য হয়েছে। অর্থাৎ ভূমিতে যে পরিমাণ ফসল উৎপন্ন হবে সেটা সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সরকারের কাছে করতে হবে। 1844 সালে 12 লাখ ফেদান, এক ফেদান সমান 1.038 একর বলা হয়, 1 একর থেকে 120, 12 লাখ ফেদান উহদা হিসাবে দেওয়া হয়েছে। বিপুল ভাই 12 লক্ষ একর। মোহাম্মদ আলী পাশা নিজে 1,20,000 ফেদান, তার পুত্র ইব্রাহিম 98,000 ফেদান, ইব্রাহিমের পরিবারের অন্যান্য সদস্য যারা আছে তারা প্রায় 75,000 ফেদান গ্রহণ করতে বাধ্য হয়েছিল। উহদা প্রাপ্তদের জমির উপর কোনো সত্ত্ব ছিল না। যারা উহদা পেত, যারা নিবন্ধন নিয়েছিল, জমির উপর স্থায়ী কোনো সত্ত্ব তাদের ছিল না। আলী পাশা বংশের লোকেরা শিফলিক নামক খামারও তারা এক সময় খামার ছিল, যেখান থেকে তারা গভর্নমেন্টকে ট্যাক্স প্রদান করত। তো কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য ফেল্লাহিন যাকে বলা হয়, কৃষক বলা হয়, তাদেরকে ঋণ দেওয়া হতো। মিশরে যে তুলা উৎপাদন হতো, এই তুলা ইউরোপে বেশ চাহিদা ছিল।
তুলা উৎপাদনের বা উৎপাদিত তুলার মানোন্নয়নের জন্য তিনি 1824 সালে 40টি আর্মেনীয় পরিবারকে মিশরে নিয়ে আসেন। এরা তুলা উৎপাদনে এবং এটার মান উন্নয়নে, ডেভেলপমেন্টে বেশ অভিজ্ঞ ছিল, তাদেরকে নিয়ে আসা হয়েছিল। 1821 সালে 4000 কিন্টার মিশরীয় সূর্যমুখী ইউরোপে রপ্তানি করা হয়েছিল। 1 কিন্টার সমান প্রায় 99 পাউন্ড, 100 পাউন্ড থেকে কম, 99 পাউন্ড থেকে একটু বেশি, এরকম 4000 কিন্টার সূর্যমুখী ইউরোপে রপ্তানি করা হয়েছিল। 1833 সালে 14,975 উক্কা আফিম ইউরোপে রপ্তানি করা হয়েছিল। 1 উক্কা সমান 273 পাউন্ড। খেয়াল করে দেখো, 1 উক্কা সমান 273 পাউন্ড, এরকম 14,975 উক্কা আফিম ইউরোপে রপ্তানি করা হয়েছিল। রেশম উৎপাদন বাড়ানোর জন্য তিনি সিরিয়া থেকে কারিগর নিয়ে এসেছিলেন। কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য আর রাহানিয়া ও আলেকজান্দ্রিয়া সংযোগকারী পুরনো খালটি সংস্কার করেছিলেন, যাতে কৃষিতে সেচের ব্যবস্থা করা যায়। এছাড়া তিনি আল খাতাত বা খাল, যেটি 1,95,000 মিটার দীর্ঘ, বাচ্চুরিয়া খাল, যেটি 62,000 মিটার দীর্ঘ, মসজিদ আল খিদর খাল, যেটি 62,000 মিটার দীর্ঘ, বাহর মুয়াইজ খাল, যেটি 2,16,000 মিটার দীর্ঘ, এবং আরো খাল আছে, ভুইয়া খাল, যেটি 50,000 মিটার দীর্ঘ। তারপরে হচ্ছে ডান দ্বিতীয়া খাল, যেটি 50,000 মিটার দীর্ঘ, সারোয়া খাল 35,000 মিটার দীর্ঘ। এই যে খালগুলোর কথা বলা হয়, এইগুলো সহ আরো অসংখ্য খাল তিনি খনন করেছিলেন, পুনঃখনন করেছিলেন, সংস্কার করেছিলেন, যাতে করে কৃষিতে সেচের ব্যবস্থা করা যায়। এগুলো তার ভূমি বা ভূমি সংস্কার। মোহাম্মদ আলী পাশার সামরিক সংস্কার। মোহাম্মদ আলী পাশা বিরাট একটা সামরিক বাহিনী গঠন করেছিলেন। এই সামরিক বাহিনী বিশাল একটা বড় সামরিক বাহিনীর প্রয়োজন তার ছিল। কেন প্রয়োজন ছিল তার? তিনি প্রথমে ওসমানীয় তুর্কিদের জেনিসারি সৈন্যের অনুকরণে একটা সেনাবাহিনী গঠন করার চেষ্টা করলেন, উদ্যোগ নিলেন। জেনিসারি সৈন্য বাহিনীর জন্য যেরকম উর্থী তরুণদেরকে সংগ্রহ করে ট্রেনিং ক্যাম্পে নিয়ে এসে রাখা হতো, তাদের পূর্ব পরিচয় এটা ভুলিয়ে দেওয়া হতো, একই উদ্দেশ্যে তিনি সুদানে অভিযান চালিয়েছিলেন। সুদান থেকে দাসদেরকে নিয়ে এসে তিনি এরকম একটা বাহিনী গঠন করেন। কিন্তু সুদানি দাসরা তাদের শারীরিক গঠন সেরকম ছিল না বলে তার সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। এরপরে তিনি নিজামি জাদিদের অনুকরণে একটা নতুন সেনাবাহিনী গঠন করেছিলেন, এবং এই সেনাবাহিনীকে তিনি নিয়োগের ক্ষেত্রে, সৈন্য নিয়োগের ক্ষেত্রে মিশরীয়দের পরিবর্তে তিনি ইউরোপীয়, আর্মেনীয় এই ধরনের লোকদেরকে প্রাধান্য দিয়েছিলেন অফিসার পদে, অফিসের অন্যান্য পদেও তাদেরকে প্রাধান্য দিয়েছিলেন। তো তিনি তাদের উন্নয়নের জন্য, আধুনিকায়নের জন্য অটোমান সুলতান দ্বিতীয় মাহুদের মতো ব্যবস্থা নিয়েছিলেন। ফরাসি চিকিৎসক ক্লট বের তত্ত্বাবধানে সেনাবাহিনী ও চিকিৎসকদের প্রশিক্ষণের জন্য একটা মেডিকেল স্কুল স্থাপন করা হয়েছিল। আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, এই সেই বিখ্যাত ক্লট বে, যিনি সেনাবাহিনীর জন্য একটা চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। ক্লট বে বিশৃঙ্খল প্রবণ সৈনিক যারা আছে, যারা বসে বিশৃঙ্খলা করতে মিশরে, তাদেরকে ভূমধ্যসাগরীয় উপকূলীয় রোসেটা এবং দেমিয়াত্তায় পাঠিয়ে দিয়েছিলেন, এবং তার নিজের পুত্র তুসুন এবং ইসমাইল পাশার দায়িত্বে এদেরকে দিয়েছিলেন। নতুন সেনাদল গঠনের জন্য তিনি আসওয়ানে একটা মিলিটারি একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। আমরা জানি সেনাবাহিনীর রিক্রুটমেন্ট, তাদেরকে উচ্চতর ট্রেনিং প্রদানের জন্য আধুনিক রাষ্ট্রে সকল রাষ্ট্রে মিলিটারি ট্রেনিং একাডেমি রয়েছে। মোহাম্মদ আলী পাশাও সেরকম মিলিটারি ট্রেনিং একাডেমি তিনি প্রতিষ্ঠা করেছিলেন আসওয়ানে। ফরাসি সেনা কর্মকর্তা কর্নেল সিপ এদেরকে প্রশিক্ষণ দিয়েছিলেন, বা কর্নেল সিপকে নিয়েছিলেন এদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। আমরা কর্নেল সিপকে দেখতে পাচ্ছি, এই সেই বিখ্যাত বললো কর্নেল সিপ ফরাসি ছিলেন, যিনি মোহাম্মদ আলী পাশার সেনাবাহিনীদেরকে বা মিলিটারি একাডেমিতে তার সৈন্যদেরকে প্রশিক্ষণ দিয়েছিলেন, ট্রেনিং দিয়েছিলেন। আসওয়ানের প্রথম ব্যাচের ক্যাডেট যারা ছিল, তারা আলী পাশার অনুগত মামলুক পরিবার থেকে এসেছিল। একটু আগেই বলেছিলাম যে সুদান জয় করে অসংখ্য সুদানি তরুণকে আসওয়ান একাডেমিতে ভর্তি করা হয়েছিল, কিন্তু তাদেরকে দিয়ে যে টার্গেটে নেওয়া হয়েছিল সেটি সক্ষম হয়নি। এরা অসুস্থ হয়ে পড়লে ফলে মিশরীয়দেরকে নেওয়া হয়। আলেকজান্দ্রিয়ায় নৌঘাটি প্রতিষ্ঠা করা হয়েছিল। সামরিক কলেজের পাশাপাশি তিনি একটা যুদ্ধ বিভাগও প্রতিষ্ঠা করেছিলেন মোহাম্মদ আলী পাশা। তার শিক্ষা সংস্কারগুলো কিরকম ছিল?
আধুনিক মিশর গঠন করার জন্য বা যে কোনো পৃথিবীর যে কোনো দেশে অঞ্চলে একটা আধুনিক রাষ্ট্র গঠন করার জন্য আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই। ফলে তিনি আধুনিক মিশর গঠনের জন্য মোহাম্মদ আলী বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। 1816 সালে ইতালি, ফ্রান্স এবং ইংল্যান্ডে তিনি শিক্ষা কমিশন প্রেরণ করেছিলেন, যারা সেখান থেকে তাদের শিক্ষা ব্যবস্থা কিরকম দেখে এসে প্রত্যক্ষ ধারণা নিয়ে এসে সেগুলো মিশরে প্রয়োগ করেছিলেন। তার টার্গেট ছিল যে মিশরে বহু বছর ধরে চলমান, শতাব্দী ধরে যেটি চলে এসেছিল রক্ষণশীল ধর্মীয় নেতৃত্ব, সেটির বিকল্প একটা বিজ্ঞান ভিত্তিক আধুনিক নেতৃত্ব গড়ে তোলার জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন। 1821 সালে বুলাকে তিনি একটি প্রেস প্রতিষ্ঠা করেছেন, যেটাকে মিশরের প্রথম প্রেস বলা হয়, ছাপাখানা প্রতিষ্ঠা করা হয়েছিল। 1835 সালে রিফাত আল তাহতাবির নেতৃত্বে একটি ভাষা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে ফার্সি, তুর্কি, ইংরেজি ও ইতালীয় ভাষার বই আরবিতে অনুবাদ করা হয়েছিল। আমরা জানি একটি রাষ্ট্র যদি শিক্ষা দীক্ষায় আধুনিকতার পথে যদি এগিয়ে যেতে হয় তাহলে নতুন জ্ঞান সৃষ্টি প্রথম দিকে তার পক্ষে সম্ভব হয় না। তখন তাকে কি করতে হয়? তাকে পৃথিবীর অন্যান্য ভাষার যে জ্ঞান সমূহ আছে, লিখিত আছে জ্ঞানের নির্যাসগুলো, সেগুলো মাতৃভাষায় অনুবাদ করে নিজ দেশের জনগণকে সেগুলো শেখার সুযোগ করে দিতে হয়, যেটি ভাষা কেন্দ্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে মোহাম্মদ আলী পাশা করেছিলেন। যে ভাষা কেন্দ্রের নেতৃত্বে ছিলেন রিফাত আল তাহতাবি। আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, এই হচ্ছেন রিফাত আল তাহতাবি, যিনি মিশরে একটা ভাষা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, মোহাম্মদ আলী পাশার শিল্প সংস্কার নিয়ে আমরা তোমাদের কিছু ধারণা দিই। তিনি শিল্প উন্নয়ন করার জন্য প্রথমে যে পদক্ষেপটা নিয়েছিলেন যে বস্ত্র কারখানায় যে সমস্ত শ্রমিকরা কাজ করতো তাদেরকে নির্দেশ দেওয়া হলো যে তারা ব্যক্তিগত বস্ত্র কারখানাগুলো ছেড়ে দিয়ে সরকারি কারখানায় তাদেরকে কাজ করতে হবে। ফরাসি প্রযুক্তিবিদ জুমেলের পরামর্শে তিনি তুলা উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছিলেন। তার টার্গেট ছিল কায়রোকে প্রাচ্যের ম্যানচেস্টার হিসেবে গড়ে তোলা। আমরা জানি ম্যানচেস্টার ইংল্যান্ডের একটা শহর, যেখানে অসংখ্য অজস্র বস্ত্র কল রয়েছে, কাপড়ের কল রয়েছে, এবং যেখান থেকে ইউরোপে মধ্যযুগে কৃষিভিত্তিক ইউরোপ থেকে যে শিল্প ভিত্তিক ইউরোপ বা শিল্প বিপ্লব যেটি সূচনা হয়েছিল বলে বলা হয়ে থাকে। ফরাসি ইঞ্জিনিয়ার, তার নাম ছিল লেফেবুর ডি সেরিস। এই ডি সেরিস 1829 থেকে 1833 সালে আলেকজান্দ্রিয়ায় সামরিক কারখানা স্থাপন করেছিলেন এবং আসিয়ত থেকে রোসেটা পর্যন্ত এই বিশাল দীর্ঘ অঞ্চলে তিনি ট্যানারি, চিনিকল এবং বিভিন্ন কেমিক্যাল ফ্যাক্টরি স্থাপন করেছিলেন মোহাম্মদ আলী পাশা। তার প্রশাসনিক সংস্কারগুলো কেমন ছিল? অটোমান সুলতান সুলাইমান দা ম্যাগনিফিসেন্ট, দা মহামতি সুলাইমান, তার অনুকরে আলী পাশা তার প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলেছিলেন। প্রশাসনিক কার্যক্রমের কয়েকটির মধ্যে তার দুটি উল্লেখযোগ্য পরিষদ ছিল। একটি ছিল আল মজলিস আল মালাকি। এটির কাজ কি ছিল? বেসামরিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করত এই মজলিস আল মালাকি। দ্বিতীয় আরেকটি বিভাগ ছিল তার, যেটাকে মজলিস আল জিহাদিয়া বলা হয়। এর কাজ কি ছিল? এর কাজ ছিল যুদ্ধ বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ করা। তো মোহাম্মদ আলী পাশার প্রশাসনিক সংস্কারগুলোর মধ্যে দু ধরনের প্রশাসন ছিল, একটা কেন্দ্রীয় প্রশাসন, একটা প্রাদেশিক প্রশাসন। তার কেন্দ্রীয় প্রশাসন কেমন ছিল আমরা একটু দেখি। কেন্দ্রীয় প্রশাসন পরিচালনার জন্য মোহাম্মদ আলী পাশার বিভাগগুলো যে ছিল সেগুলো আমরা একটু ক্রমান্বয়ে একটু আলোচনা করি তোমাদের বোঝার সুবিধার্থে। একটা অভ্যন্তরীণ বিভাগ ছিল তার, যে এখানে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে অভ্যন্তরীণ বিভাগ। অভ্যন্তরীণ বিভাগের আবার দুইটি উপবিভাগ ছিল। এক হচ্ছে দিওয়ান আল কাতখুদা, এটা হচ্ছে ওয়ালির সহকারীদের বিভাগ, যেটাকে ওয়ালির সহকারীদের বিভাগ বলা হয়। তারপরে দিওয়ান আল উমুম আর তাফতিশ, এটি হচ্ছে পরিদর্শন বিভাগ। এটা ছাড়াও তার আরো ছিল দিওয়ান আল ইরাদাত, এটা অর্থ ও কোষাগার বিভাগ। এটি অর্থাৎ গভর্নমেন্ট ট্রেজারি ছিল এটি। এর প্রধানকে দপ্তরদার বলা হতো। এটার একটি রোজনামা নামে একটি পরিদপ্তর ছিল, যার কাজ ছিল রাজস্ব আদায় করা। আমাদের দেশে যেরকম অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটা রাজস্ব বোর্ড আছে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, রাজস্ব আদায় করা যে বোর্ডের কাজ, তেমনি ভাবে তিনি
গভর্নমেন্ট ট্রেজারির অধীনে একটা পরিদপ্তর ছিল রুজনামা, যেটা যারা রাজস্ব আদায় করতো। দিওয়ান আল জিহাদিয়া, এটার নাম যুদ্ধ বিভাগ। আর এই যুদ্ধ বিভাগ সেনাবাহিনীতে ভর্তি করা, তাদেরকে ভর্তিকৃত সৈন্যদেরকে ট্রেনিং দেওয়া, তাদের জন্য অস্ত্রের ব্যবস্থা করা, ইউনিফর্ম ইত্যাদি কাজ ছিল এই বিভাগের কাজ। দিওয়ান আল বাহর, এটি ছিল নৌ বিভাগ। নৌবাহিনীতে ভর্তি, প্রশিক্ষণ, ডক, জাহাজ মেরামত ইত্যাদি ব্যবস্থা করা ছিল এই বিভাগের কাজ। দিওয়ান আল মাদারিস, জনশিক্ষা ও গণপূর্ত বিভাগ। স্কুল, কলেজ, লাইব্রেরি, জাদুঘর, সরকারি গ্যাজেট, বদ্বীপ অঞ্চলের বাঁধ, পশু খামার ইত্যাদি তদারকি করা ছিল এই বিভাগের কাজ। এটি দুটো ভাগ ছিল এখানে, একটা ছিল জনশিক্ষা, একটা গণপূর্ত। হ্যাঁ, তো জনশিক্ষার কাজ ছিল স্কুল, কলেজ, লাইব্রেরি এগুলো করা, আর গণপূর্তের কাজ হচ্ছে জাদুঘর, সরকারি গ্যাজেট, বদ্বীপ অঞ্চলের বাঁধ, পশু খামার এগুলো তদারকি করা। দিওয়ান আত তিজারা ওয়া আল উমুর আল ইফরাতকিয়া, এটাকে পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তর দুটো একসাথে, যদিও আধুনিক পৃথিবীতে এই দুটো দপ্তর আলাদা থাকে, কিন্তু মোহাম্মদ আলী পাশার এই দুটো বিভাগ একসাথে ছিল। তো পররাষ্ট্র বিভাগের কাজ ছিল বৈদেশিক সম্পর্ক দেখা, আর বাণিজ্য বিভাগের কাজ ছিল সরকারি গুদামগুলো সংরক্ষণাবেক্ষণ করা। প্রাদেশিক শাসন ব্যবস্থা কেমন ছিল মোহাম্মদ আলী পাশা? দেখো, মোহাম্মদ আলী পাশা সমগ্র মিশরকে 8টি প্রদেশে ভাগ করেছিলেন। যে এক হচ্ছে বনি সুনায়েফ ও আল মিনিয়া, 1, 2 হচ্ছে আল গারবিয়া, 3 হচ্ছে আল শারকিয়া, 4 আল মিনুফিয়া, 5 বুহাইরা, 6 সিজা, 7 আসিয়দ ও জিরজা, 8 কিনা ও ইসনা। এগুলো হচ্ছে তার প্রাদেশিক শাসনে যে তিনি 8টা প্রদেশে মিশরকে বিভক্ত করেছিলেন, সে 8টি প্রদেশের নাম। কখনো কখনো পরীক্ষায় প্রশ্ন এসে থাকে মোহাম্মদ আলী পাশার প্রাদেশিক বিভাগগুলোর নাম লিখো। প্রত্যেকটি প্রদেশকে আবার প্রদেশগুলোকে মুদিরিয়া বলা হতো, এগুলোকে আবার একাধিক উপপ্রদেশে বিভক্ত করা হতো, উপপ্রদেশগুলোকে মামুরিয়া বলা হতো। প্রত্যেকটি মামুরিয়া বা উপপ্রদেশকে কয়েকটি বিভাগে ভাগ করা হয়েছিল, বিভাগগুলোকে কিসম বলা হতো। প্রত্যেকটি কিসম বা বিভাগকে কয়েকটি জেলাগুলোকে খাত বলা হতো, জেলায় ভাগ করা হতো। খাত বা জেলাকে কয়েকটি মহকুমা বা নাহিয়া বা বিভক্ত করা হয়েছিল। নাহিয়াকে কয়েকটি গ্রাম, গ্রামগুলোকে বালাদ বলা হতো। বালাদগুলোকে বা গ্রামগুলোকে মহল্লায় বা হিস্সায় ভাগ করা হয়েছিল। দেখো, প্রদেশ, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম, ওয়ার্ড এগুলো আমাদের দেশেও আছে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের জন্য। অনেকটা একই স্ট্রাকচারে মোহাম্মদ আলী পাশা তার প্রদেশগুলোকে ভাগ করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো ছিল আমাদের মোহাম্মদ আলী পাশাকে নিয়ে আজকের তোমাদের সাথে আলোচনা। আমরা মোহাম্মদ আলী পাশা মিশরের আধুনিকায়নের জন্য যে সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করেছিলেন, যেগুলো দিয়ে মিশর ক্রমান্বয়ে আধুনিকতার পথে এগিয়ে গিয়েছিল, সেগুলো নিয়ে এতক্ষণ তোমাদের সাথে কথা বললাম। তো এখন আমরা দেখব যে এই যে মোহাম্মদ আলী পাশা নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আমাদের হতে পারে। তো আমরা জানি ক বিভাগে যে প্রশ্নগুলো আমাদের হয়ে থাকে সাধারণত, সেগুলো দেখো, যেমন মোহাম্মদ আলী পাশা কখন কোথায় জন্মগ্রহণ করেছিলেন, নেপোলিয়ন কখন মিশর জয় করেন, আমিনসের সন্ধি কখন কাদের মধ্যে সংগঠিত হয়, ফেল্লাইন কাদেরকে বলা হয়, মোহাম্মদ আলী পাশাকে কখন বা কে পাশা ঘোষণা করেন। এই 5টা নমুনা প্রশ্ন দেওয়া হইলো। প্রশ্ন শুধু যে এই 5টাই হবে ব্যাপারটা তা নয়, এগুলো নমুনা প্রশ্ন। এই জাতীয় প্রশ্ন আরো হতে পারে তোমাদের। এবার দেখি খ বিভাগে কিরকম প্রশ্ন তোমাদের হতে পারে। দেখো, মোহাম্মদ আলী পাশার পরিচয় দাও, ইলতিজাম কি, উহুদা বলতে কি বোঝায়, আসওয়ানের সামরিক ঘাঁটি নিয়ে টিকা লেখো ইত্যাদি প্রশ্ন হতে পারে। এই জাতীয় এগুলো নমুনা দেওয়া হলো। এরকম অসংখ্য প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে খ বিভাগে। গ বিভাগে যে প্রশ্নগুলো আমাদের এসে থাকে সেগুলো হচ্ছে, মিশরের আধুনিকায়নে মোহাম্মদ আলী পাশার ভূমিকা মূল্যায়ন করো, কিংবা আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা হিসাবে মোহাম্মদ আলী পাশার কৃতিত্ব সমূহ আলোচনা করো বা তার সংস্কার সমূহ আলোচনা করো। প্রশ্নের ল্যাঙ্গুয়েজ যাহাই হোক না কেন, প্রশ্ন মূলত আমাদের কনসেপ্টটা বা টপিকটা বা স্ট্রাকচারটা হচ্ছে একরকম, এই ধরনের প্রশ্ন হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে কোর্সটি নিয়ে তোমাদের সাথে আমি ক্লাসটা নিচ্ছি, আধুনিক রাষ্ট্র সমূহের ইতিহাস, সেখানে শুরুতেই এই প্রশ্নটা এসে থাকে, প্রায় সময় এসে থাকে একেবারে কমন প্রশ্ন, যে মিশরের আধুনিকায়নে মোহাম্মদ আলী পাশার ভূমিকা করো। এটি নিয়ে তোমাদের সাথে লম্বা একটা আলোচনা হলো। তো আশা করি তোমরা যখন
এই বিষয়ের উপর বা এই টপিকটির উপর পড়াশোনা করতে যাবে, তখন আমাদের এই ভিডিও ক্লাসটি তোমাদেরকে অবশ্যই কিছু না কিছু হলো সহযোগিতা করবে। তো আশা করি ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে ফলো করছো, কিছুটা হলেও তোমাদের কাজে লাগছে, উপকারে লাগছে। পরের ক্লাসেও তোমরা আমাদের সাথে থাকবে এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি, এবং আজকের ক্লাসে এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, নিরাপদে রাখবেন, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।